This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH টিভি9 বাংলায় স্বাগত। হটস্পটে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা হয়ে গেল, কিন্তু দেবীপক্ষের সূচনার সকালে জানেন তো কেমন ভাবে যেন একটু তাল কাটলো। কেন বলছি? কারণ শহর কলকাতায় প্রকাশ্য দিবালোকে একেবারে জনবহুল এলাকাতে গুলি চলল। একে রবিবার, তার উপর মহালয়া, জনবহুল এলাকায় গুলি চালিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা, তাও আবার থানার ঠিক কাছে। উৎসবের দিনগুলিতে তাহলে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত বোধ করবেন বলুন তো? শহরে বাড়তে থাকা দুষ্কৃতী দাপটরা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তুলে দিচ্ছে। নাগরিক সুরক্ষাকে আরও একবার প্রশ্নের মুখে ফেলে দিল চারু মার্কেট এলাকার এই শুট আউটের ঘটনা। দেশপ্রাণ শাসমল রোডের ধারে একেবারে রাস্তার ওপরেই এই জিম। চারু মার্কেট থানা থেকে দূরত্ব 280 মিটারের মধ্যে। মহালয়ার দিন জনবহুল এই এলাকাতেই ছড়িয়ে পড়ল আতঙ্ক। জিমের মধ্যে চলল গুলি। দুটি বাইকে 4 জন আসে জিমের নিচে। রেনকোট এবং হেলমেট পরে দোতলার জিমে ঢোকে দুই দুষ্কৃতী। রিসেপশনে গিয়ে জিমের মালিক জয় কামদারের খোঁজ করে তারা। জিমের মালিক তখন অন্য ঘরে ছিলেন। এরপর 2 রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। দুজন বাইকে বসছিল, দুজন কি ওপরে 2 রাউন্ড গুলি ফায়ার করেছে। ওরা কাউকে চিনি না, আমরা জানিও না। এখানকার লোক মুখ ঢাকা ছিল, রেনকোট পরেছিল, বলছিল জয় আছে জয় আছে। যে ব্যক্তিগত শত্রুতা নাকি নেপথ্যে অন্য কিছু? কি কারণে জিমের মালিককে টার্গেট করেছিল দুষ্কৃতীরা? তদন্তে ঘটনাস্থলে যায় চারু মার্কেট থানার পুলিশ। জিমের মধ্যে সিসিটিভি ছিল না। দুষ্কৃতীদের সম্পর্কে সূত্র পেতে বাইরের রাস্তায় যে সমস্ত সিসি ক্যামেরা ছিল তার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। বুলেট প্র্যাকটিসও পেয়েছি এবং আমরা খোঁজ করছি কে বা কারা এসেছিল, তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ইনভেস্টিগেশনের পরেই আমার বোঝা যাবে, কেননা কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছেন না যে কোনো ফায়ারিংয়ের পারপাস। বলতে পারি এটুকুনি যারা আছেন, যারা আহত হয়েছে তাদেরকে আশ্বাস দিতে পারি যে খুব শীঘ্রই আমরা ঘটনাটা কিনারা করে নেব। অর্থাৎ জিমের ভেতরে ঢুকে সেখানে মালিককে খোঁজ করে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় একেবারে আতঙ্কিত হয়ে পড়েছেন এখানকার মানুষজন। তবে কি কারণে এই ঘটনা ঘটলো, জিমের যে মালিক ছিল তাকে কেন গুলি করার চেষ্টা করা হলো, কেন শূন্যে গুলি চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হলো, সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ। এটাই তো আশ্চর্য যে এত ভিড়ের মধ্যে তারা এসে উপরে উঠে কিভাবে চলে গেল, সবাই এত লোকজন বাজারের মধ্যে, সেটা নিয়েই তো আমরা চিন্তিত যে এই খোলা দুপুরবেলায় যদি এরকম হয় তাহলে পরে তো সব মানুষের কি অবস্থা হবে। শহর কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য। সম্প্রতি বোমা গুলিতে উত্তপ্ত হয়েছে কসবার গুলশান কলোনি, যার রেশ রয়েছে এখনো। তার মধ্যে চারু মার্কেট থানা লাগোয়া এলাকায় চলল গুলি, সেটাও মহালয়ার দিন। উৎসবের মরশুমে প্রশ্নে নাগরিকদের নিরাপত্তা। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সোমা দাস, টিভি9 বাংলা। একটা বড় প্রশ্ন, জানেন তো, কলকাতায় যে এভাবে দিনে দুপুরে তারা গুলি চালালো, তাদের কোনো মনে ভয় ডর নেই? মানে কোথাও ধরা পড়ার ভয় নেই তাদের মধ্যে? না কোথাও পিঠে কাঁধে কারোর হাত রয়েছে, প্রভাবশালীর হাত, যে কারণে এই ধরনের ঘটনা তারা অবাধে ঘটাতে পারে? কেন এই কথা বলছি বলুন তো? আরও একটা প্রভাবশালীর খবর দেখাবো। মানে দুজন প্রমোটার, এলাকার প্রমোটার, তারা নাকি দাদাগিরি করছেন। মানে একজন বাইক চালাতে গিয়ে পড়ে গিয়েছেন, এই দুই প্রমোটারের মধ্যে একজন পড়ে গিয়েছেন, সামনে ছিল ডেলিভারি বয়, তাকে দায় চাপিয়ে দিল যে সে পড়ে গেছে, তার অ্যাক্সিডেন্টের দায় ওই ডেলিভারি বয়। না, এই কথাটা আমরা বলছি না, এই যে সিসি ক্যামেরা ফুটেজটা পাশে দেখাচ্ছি, সেই সিসি ক্যামেরা ফুটেজে প্রকাশ্যে বোঝা যাচ্ছে যে ডেলিভারি বয়ের ওই প্রমোটারের রাস্তায় পড়ে যাওয়া, বাইকে পড়ে যাওয়া কোনো দুটোর কোনো সম্পর্কই নেই। কিন্তু কি হলো জানেন, যেহেতু সে ক্ষমতাশালী, যেহেতু সে প্রমোটার, এলাকার বেশ দাপুটে নেতা, তাই সে ডেলিভারি বয়কে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করলো। দুর্ঘটনার দায় সামনে থাকা ডেলিভারি বয়ের উপর চাপিয়ে রীতিমতো হামলা চললো। আর প্রমোটার যে দুজনকে হামলা করতে দেখা যাচ্ছে, তাদের মধ্যে একজনের নাম ছোটন আর একজনের নাম জয়দেব। যদিও হামলাকারী প্রমোটাররা এলাকার দাপুটের তৃণমূল কর্মী বলে এলাকার মানুষ বলেও কাউন্সিলর বলছেন না তারা কেউ তৃণমূলের সঙ্গে জড়িয়ে নেই। থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর 24 ঘন্টা কেটে গিয়েছে, কিন্তু জানেন তো এই দুজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাহলে কি সত্যি এরা কোনো প্রভাবশালী নয়? এই প্রশ্নটা উঠছে।
গতকাল মদ্যপ অবস্থায় এক ডেলিভারি বয়কে বেধড়ক মারধর করে 2 প্রমোটার এবং ঘটনাস্থল এই শখের বাজার বৈদ্যপাড়া। যেমনটা জানা যাচ্ছে, স্থানীয় এক যুবক, সে ডেলিভারির কাজ করে, তার নাম বাপ্পা। এই সামনেই তাদের হাব রয়েছে, সেখান থেকে যখন সে জিনিসপত্র নিয়ে ডেলিভারি দিতে যাচ্ছিল, সেই সময় স্থানীয় 2 প্রমোটার তারা মদ্যপ অবস্থায়, আমি যেদিকে রাস্তাটা এখন দেখাচ্ছি এই দিক থেকে প্রথম দিকে আসছিল। থানায় কালকে রাত্রে গেছিল, জিটি নিয়েছে, কোনো কাজ নেই। কারণ কি, ওরা প্রমোটার, ওদের প্রচুর টাকা আছে, সেই জন্য ওদের টাকা থাকতে পারে। ও তো গরিবের ছেলে, 2 টাকা ইনকাম করুক, খেটে খাচ্ছে। তাহলে কি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দেখে আমরা কোনো এর প্রতিবাদ করবো না? এখন বলছে তোমরা আসো, ওরা টাকা পয়সা দিয়ে মিউচুয়াল করে দিই। তাহলে ও বাইরে বেরোক, আমরাও সবাই মিলে মারধর করি, একই রকমভাবে শোধবোধ হয়ে যাবে। তাহলে কেউ যেন কোনো প্রোটেকশন নেবে না, তাহলে তো আমাদের এই বিচারটাই করতে হবে নাকি? 2টি লোক মদ খেয়ে আসছিল, আমাদের ছেলেরা স্টোরের দিকে ঢুকছিল, মদ খেয়ে এসে পড়ে গিয়ে নিজেরাই পড়ে গেছে, কোনো ধাক্কা বাক্কা লাগেনি, পড়ে গিয়ে উঠে বেধড়ক মারে, রক্তাক্ত করে। আচ্ছা, ঠিক আছে, মেরে রক্তাক্ত করে, ওকে আমরা হসপিটালে নিয়ে যাই। হসপিটাল থেকে এসে ডাইরেক্ট আমরা থানায় গিয়েছিলাম, পুলিশরা কোনো স্টেপ নেয়নি। কোন থানা এটা? কোন থানা? হরিদেবপুর থানা। ঠিক আছে, এর মধ্যে কোনো রাজনৈতিক দল ঢুকে আছে। আচ্ছা, আর যে লোকটা মেরেছে সে হচ্ছে প্রমোটার। আচ্ছা, ঠিক আছে। কি কোনো পার্টি করে? পার্টি করে নাকি দাদা এটা আমরা বলতে পারবো না, কিন্তু প্রমোটার থাকলে হবে। এটা মারধর খুব গুরুতর মারধর করে, হ্যাঁ, এতটাই মারধর করে যে তার মানে রক্তে জামা পুরো ভিজে যায়, প্লাস রাস্তাতেও রক্ত ছড়াছড়ি হয়ে যায়, এরকমই মারধর করে। হ্যাঁ, তো কিছু দিয়ে বলতে হাতে তাদের বালা ছিল, বালা দিয়ে মারছিল, যেটা আমরা আই উইটনেস বললে চলে। হ্যাঁ, যেটা আমরা নিজের চোখে দেখেছি। তুমি তখন কোথায় যাচ্ছিলে? আমি মাল দিয়ে হাফে ঢুকছিলাম। তখন কি হলো? তো ওরা ওপর দিয়ে খুব রানিংয়ে বাইক নিয়ে আসছিল, তো আমি রাইট টার্ন নেবো বলে ওনাকে হাত দেখায় অনেক দূর দিয়ে, তো উনি দেখছি দাঁড়াচ্ছিল না, তো আমি সাইডে এসে সাইকেলটা জাস্ট আমাদের রাইট টার্নে সামনের চাকাটা উঠেছে, উনি আমার এসে অনেকটা দূরে পড়ে গেল। তো পড়ে যেতে আমি ওনাকে জাস্ট তুলতে যাবো, উনি কোনো কথা না শুনে উঠে আমাকে মারতে শুরু করে দেয়। ওনার এক সঙ্গী থেকে সেও এসে আমাকে ফেলে মারতে শুরু করে দেয়। আমি যতটা দেখেছি তাতে ব্লিঙ্কিটের ছেলেটা কোনো দোষ ছিল না। যারা মেরেছে তারা প্রমোটিং করে, জয়দেব আর কি ছোটর নাম। প্রথম কথা, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আমি যে কেউ যদি বলে কথা, তার সাথে আমি চ্যালেঞ্জ দিতে রাজি। তারা যদি বলে আমাদের সাথে কোনো সম্পর্ক, আমার সাথে, আর যার সাথেই সম্পর্ক থাকুক, পুলিশকে আমি নিজে ফোন করেছি যথাযোগ্য ব্যবস্থা নিতে। কারুর বাইকের সাথে ধাক্কা লাগতেই পারে, কিন্তু সেইটার জন্য কেউ কাউকে মারবে, এরকম ভাবে মেরে মাথা ফাটিয়ে দেবে, এই দায়িত্ব কেউ কাউকে দেয়নি। রাজ্য জুড়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একটা বড় অস্বস্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। যে গোষ্ঠীদ্বন্দ্ব সলভ করার জন্য ব্লক স্তরে পর্যন্ত কমিটি গঠন করার একটা ভাবনা চিন্তা রয়েছে, যদি সবাই একসঙ্গে মিলে কাজকর্ম করা যায়। কিন্তু দেখুন, এরই মাঝে ডানকুনি থেকে একটা অভিযোগ উঠে আসছে যে ডানকুনিতে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, তিনি সাংঘাতিকভাবে আশঙ্কা প্রকাশ করছেন যে তাকে খুন করে দেওয়া হবে। এবং খুন করে দেবে কে? না, তারই দলের সেই ডানকুনির যুব সভাপতি। খুন করে দিতে পারে দলেরই শহর যুব সভাপতি, এরকমভাবেই তিনি কাউন্সিলর সূর্য দে আশঙ্কা প্রকাশ করছেন। তার অভিযোগটা আগে শুনুন। আজকে আমাদের মনে দুঃখ হচ্ছে, একটা ক্রিমিনাল তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হচ্ছে ডানকুনি টাউনে। দল তাকে প্রেসিডেন্ট করেছে, আমার বিশ্বাস এটা দলের কাছে সম্পূর্ণ তথ্য যায়নি। আমি মানছি না, ওকে মানছি না। তাতে আমার মার্ডার করতে পারে, ওরকমই ছেলে, আমার মেরে দিতে পারে। আমার যদি আগামী দিন কিছু হয়, আমার বাড়ির লোক কিন্তু জিয়ারুল হককে ছাড়বে না। আমি প্রকাশ্যে আপনাদের সামনে বলছি, ও আমি মার্ডারও করতে পারে, ওরকম ছেলে। অর্থাৎ দলেরই নেওয়া সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না এই সূর্যদেব, মানে কাউন্সিলর। তিনি বলছেন যে একজন ক্রিমিনালকে শহরের যুব সভাপতি করা হয়েছে, কিন্তু যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ যে খুন করে দিতে পারে সেই জিয়ারুল হাকান, তিনি কি বলছেন একবার শুনুন। দলে থাকতে গেলে দেখুন, দাদা ভাইয়ের ব্যাপার, এটা আমরা দলের ভিতরেই বসে মিটিয়ে নেবো। হয়তো তার রাগ হয়েছে, দাদা ভাই অভিমান থাকতেই পারে, পরিবারে থাকতে গেলে একটা অশান্তি বা কিছু একটা হয়, তো সেই জায়গা থেকে আমরা মিটিয়ে নেবো। এটা নিয়ে আমার কোনো বলার কিছু নেই। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, দলকে ধন্যবাদ। আর স্বাভাবিকভাবে যখন তৃণমূলের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব, তাহলে বিরোধীরা তো রাজনৈতিক ফায়দা লড়বে। বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে কি বক্তব্য এই ঘটনা নিয়ে শুনুন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই প্রকট হচ্ছে, আলটিমেট মানুষের কোনো লাভ নেই। কে হচ্ছে না হচ্ছে আমাদের বিন্দু বিসর্গও যেমন আগ্রহ নেই, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, ডানকুনির বাসিন্দাদেরও কোনো আগ্রহ নেই। যেরকম চলছে চোরচিটিংবাজদের দল, মাতালদের দল, সেটা ওদের বক্তব্যই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর সাধারণ মানুষ এদের থেকে পরিত্রাণ চাইছে, আর কিচ্ছু না।
তৃণমূল যে আপাতমস্তক একটা চোর দুর্নীতিগ্রস্ত একটা দল, সেটা এতদিন বাংলার মানুষ বলে আসছিলেন, আজকে তৃণমূলের কাউন্সিলর সূর্যবাবু স্বীকার করে দিলেন। এই সবগুলো তাদের অভ্যন্তরীণ বিষয়। এই দ্বন্দ্ব ডানকুনির মানুষের তাতে কোনো যায় আসে না, কে ওদের সভাপতি হলো কে হলেন না, ডানকুনির মানুষের কোনো উপকৃত হওয়ার বিষয় নেই। দেখুন, একটা কথা তো মানতে হবে, আমার রাজ্যে দেবীপক্ষের আগেই পুজোর উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজও বেশ কিছু পুজোর তিনি উদ্বোধন করছেন, কিন্তু সাধারণ মানুষ, পুজোপ্রেমী মানুষ, তারা কিন্তু রাস্তা বেরিয়ে পড়েছে, জানেন তো। না, আমি বলছি না, আমি সেই ছবি দেখাবো। 95 পল্লী থেকে রয়েছেন আমার সহকর্মী, এই মুহূর্তে রয়েছেন সেখান থেকে সুশোভন, এবং বোঝা যাচ্ছে যে পুজো উদ্যোক্তাদের মধ্যে যারা রয়েছেন, যারা সারা বছর অপেক্ষা করেন যে পাড়ার পুজোটা কিরকম হতে চলেছে, তাদের সঙ্গেই রয়েছেন সুশোভন। কিছুক্ষণ আগে এই পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, যারা রয়েছে তাদের সঙ্গে তো কথা বলো। লোকজন কি দেখছো? মানে আমি কিন্তু সকাল থেকে শুনছি যে কুমোরটুলিতে ইতিমধ্যে ভিড় হয়েছে, শ্রীভূমিতে লোক যাওয়া শুরু করে দিয়েছে। 95 পল্লীর ছবিটা কিরকম? দেখো, 95 পল্লীতে এখন যারা ভিড় করেছে তারা একেবারে পুজোর এখানকার কর্মকর্তা, কিন্তু এবার এরাই যাবে অন্য প্যান্ডেলে ভিড় করতে। কথা বলি, আচ্ছা এখন তো এখানে পুজো উদ্বোধন হয়ে গেল, এরপর কোথায় প্ল্যান? এরপর কি অন্য প্যান্ডেলগুলো আশপাশে যেগুলো রয়েছে সেগুলো? হ্যাঁ, প্ল্যান তো আছেই। কোন কোন পুজো? কাছেপিঠে, যেমন গড়িয়াহাটের ওই দিক সাইডগুলো, রাসবিহারি, ওই সব জায়গা। মহালয়ার দিনে এখন থেকে করলে একটু বেটার হয়। আপনি একটু এদিকে আসুন, আপনাকে জিজ্ঞেস করি, আজকে মহালয়া, এই মহালয়া দিয়ে প্যান্ডেল হপিং, এটা আপনি মানে কবে ভেবেছিলেন? আমরা মহালয়া কি, আমরা গতকাল থেকে হপিং করছি, প্যান্ডেল হপিং চলছে, স্টার্ট হয়ে গেছে। আমরা মার্সাটে অলরেডি আমাদের দেখা হয়ে গেছে, টালাপত্তয় দেখেছি, বাগবাজার, আপনার হচ্ছে হাতিবাগান সার্বজনীন দেখেছি, চোরবাগান, চালতা বাগান, মোটামুটি সব ঠাকুর মার্সাটে। 20 বছর আগে এটা ভাবতে পারতেন আপনি? একদমই না, আজ থেকে 20 বছর আগে ভাবতেই পারিনি যে এত আগে যে আমরা ঠাকুর দেখতে পারবো। আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞাসা করি, আপনি মানে প্যান্ডেল হপিং কি করেছেন? প্যান্ডেল হপিং বলতে আমরা মাসার থেকে পেয়েছিলাম, মানে কতগুলো প্যান্ডেল ঘুরেছেন? কালকেই ঘুরেছি, কালকে আমরা হোল নাইট ঘুরেছি, মানে সারা রাত ঘুরে ঠাকুরও দেখা শুরু হয়ে গিয়েছে। সুশোভন, বুঝতে পারছি যে আমরা অনেক পিছিয়ে রয়েছি, পুজো তাদের মধ্যে পুরোদমে শুরু হয়ে গিয়েছে, কারণ গতকালই উদ্বোধন হওয়ার পর তারা সারা রাত ঘুরে ঠাকুর দেখে নিয়েছেন। একটুখানি প্যান্ডেলটা কি দেখানো সম্ভব সুশোভন? যদি একটুখানি দেখানো যায়, কারণ আমরা তো এখনো রাস্তায় বেরোইনি, আমরা এখনো ঠাকুর দেখতে বেরোইনি, আর যারা রয়েছেন ওখানে তাদের জন্য, মানে যারা টেলিভিশনের ওপারে রয়েছে তাদের জন্য যদি একটু প্যান্ডেলটা দেখানো যায়, তোমার পক্ষে যদি সম্ভব হয়। একেবারে সম্ভব, তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি যে একেবারে প্রতিমা থেকে শুরু করে যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপ দেখানোর চেষ্টা করছি। ছোট্ট করে আপনাকেও জিজ্ঞাসা করবো, ছবি দেখতে দেখতে থিম কি, বার্তা? থিম এ বঙ্গ ভাণ্ডারে বার্তা, মানে আমাদের যে মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটি বাংলা কবিতা আছে, সে কবিতাটি হে বঙ্গ ভাণ্ডারে। এই যে থিম, আমাদের বাংলা ভাণ্ডারে, আমাদের বঙ্গে কি কি মহামূল্য জিনিস আছে, জিনিস বলতে এখানে আমাদের সম্পদ, হেরিটেজ, মহাপুরুষ, বিজ্ঞানী, আমাদের সংস্কৃতি, সব কিছু এখানে বাংলা সংস্কৃতিকে তুলে ধরেছেন তারা এই 95 পল্লীতে, এবং সেটাই তাদের মূল উদ্দেশ্য, বাংলা সংস্কৃতিকে তুলে ধরা। এই বিভিন্ন পুজোর থিমে আমরা সেটাই দেখতে পাচ্ছি, একের পর এক পুজো উদ্বোধন হচ্ছে, বিভিন্ন পুজো প্যান্ডেলে পৌঁছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরছে। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, পুজোর 4 দিন কি আদৌ বেরোতে পারবেন? মানে আবহাওয়া কোথাও একটা সমস্যা হয়ে দাঁড়াবে না তো? পুজোর মুখে জোড়া নিম্নচাপের পূর্বাভাস রয়েছে, বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়, উত্তরবঙ্গেও। কিন্তু এই মুহূর্তে চেতলা অগ্রণীর দিকে আমরা নজর রাখবো। গতকাল থেকে মুখ্যমন্ত্রী তিনি নেমে পড়েছেন, পুজোর উদ্বোধন করছেন, আজও একের পর এক জায়গায় পুজো উদ্বোধন করছেন। এখন চেতলা অগ্রণীতে তিনি রয়েছেন। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়াতেও। তৃতীয়ায় বঙ্গোপসাগরে আরও একটা নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে, চতুর্থীতে যা গভীর নিম্নচাপে পরিণত হবে। পঞ্চমীতে ওড়িশা অন্ধ্র হয়ে স্থলভাগে ঢুকবে গভীর নিম্নচাপ। বাংলাতে পুজোর বৃষ্টির পূর্বাভাস তীব্র।
পুজোর মরশুম যখন তখন দুটো ছবি আপনাদেরকে দেখাবো। শুধুমাত্র শহর কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি এই মুহূর্তে চক্ষুদান করছেন চেতলা অগ্রণীতে, এবং সেই ছবি দেখাচ্ছি, সেই ছবি দেখাবো, এবং তার পাশাপাশি আমরা আসানসোলের ছবিও আপনাদের সামনে দেখাচ্ছি। একদিকে কলকাতা আর একদিকে আসানসোল। আসানসোলে যে ছবিটা দেখছেন না, সেটা একদিনের দুর্গাপূজা বার্নপুরে। পুজোর নাম আগমনী দুর্গা। হীরাপুরে ধেনুয়া গ্রামে আগমনী দুর্গা পুজো শুরু হয়েছে দেবীপক্ষে, আর এই পুজোর একদিনই হয়, সপ্তমী, অষ্টমী এবং নবমী পুজো একদিনেই। আর অন্যদিকে দেখুন চেতলা অগ্রণীতে এখন চোখ আঁকলেন কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুজোর উদ্বোধনও করে দিলেন তিনি। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH